আমাদের মগাস্টার আছে, মেগাস্টার নেই। শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। দালালরা কি করে, আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। পুরো সেন্সর বোর্ড সহ ওইটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া। আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? অমিতাভ রেজা দার্শনিক, উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয়। অমিতাভ ভাই না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে। দেলোয়ার জাহান ঝন্টু সর্পরাজ কেন অবসরে? কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না। বিচারপতি মানিক কলাপাতার ছাগল। দ্য টক রুমের আজকের গেস্ট খিজির হায়াত খান। তিনি একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। শুধু তাই নয়, তিনি একজন অ্যাক্টিভিস্টও। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে যেমন রাজপথে দেখা গেছে, তেমনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখা গেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক যে বন্যা কবলিত স্থানে তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। ভাইয়া, আলো তো এসেছে, কিন্তু আলোতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? না, অবশ্যই আলোতে দেখা যাচ্ছে। একটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি তো বলবো যে অবশ্যই আলোতে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। যারা এতদিন আলোতে ছিল তারা বরঞ্চ এখন অন্ধকারের মধ্যে আছে, এর জন্য তাদেরকে দেখা যাচ্ছে না। দেখেন, এটা আপনার ব্যক্তিগত একটা স্ট্যান্ড। আপনি আসলে কোন সাইডে দাঁড়াবেন। এখন আপনি কি আলোর সাইডে দাঁড়াবেন নাকি আপনি অন্ধকারের সাইডে দাঁড়াবেন? আপনি কি স্বৈরাচারের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? আপনি কি একটা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি সত্যিকারের গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন? এই চয়েসটা একটা মানুষকে নিতে হবে। ওরা সেই চয়েসটা নিজেদের মতো করে নিয়েছে। ওরা এমন একটা সাইড চুজ করেছিল যেটাতে ওদের কাছে মনে হয়েছিল ওরা অনেক বেশি সিকিওর। আর আমরা যে সাইডটা চুজ করেছিলাম সেটা অ্যাবসলিউটলি সিকিওর ছিল না, বাট ওটা ন্যায়ের পক্ষে ছিল আর ওরা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। তো ওদের গ্রুপের নাম যদিও আলো আসবে এবং ওখানে আমার পরিচিত অনেকেই ছিল, বাট এই মানুষগুলোর সাথে আজীবনের জন্য যেই হৃদ্যতাটা ছিল বা বন্ধুত্বটা ছিল বা পরিচয়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আপনার পরিচালনা করা জাগো সিনেমাটার কথা বেশ আলোচিত। হ্যাঁ, 2010-এ মুক্তি পেয়েছিল। 2010-এ সেখানে যে অভিনেতারা ছিল যেমন আরেফিন শুভ, রওনক হাসান, ফেরদৌস ভাই, সর্বশেষ কবে তাদের সাথে কথা হয়েছে আপনার? গত 6 মাসে একবার ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ হবার পর উনি একবার আমাকে ফোন দিয়েছিলেন, দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে দেখা গেল না ইলেকশনে কোনো কাজ করতে, কেন? তাই বললাম যে আমি আসলে ভাই বর্তমান আওয়ামী লীগ সরকারের যেই প্রক্রিয়া বা ওদের যে দর্শন বা আপনারা যেভাবে নির্বাচন করেছেন সেটাতে আমি বিশ্বাস করি না, তাই দেখা যায়নি। শুভর সাথে প্রবলি গত 3-4 বছরে একবার দেখা হয়েছিল। আসলে এখন তো অনেক বড় মানে স্টার হয়ে গেছে। আমি যখন ওদেরকে চিনতাম তখন তো শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। তো ওরা তো এখন অনেক বড়, আমরা তো খুব ছোট। তো ছোট মানুষরা সাধারণত বড়দের সাথে আসলে ওভাবে যখন মানুষ বড় হয়ে যায় তখন আসলে ছোটদের দেখে না আর কি। আমি কয়েকদিন 3-4 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা একটা মগা জাতি, এর জন্য আমাদের মগাস্টার আছে, মেগাস্টার নেই। আমাদের দেশে এরা যখন কোনো মেগাস্টার তো শাকিব খানকে বলা হচ্ছে, শাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে, বাট মেগাস্টারের যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি কম্প্যারিজনে আসি, ধরেন পাশের দেশ ভারত বা ভারতের থেকেও যদি আমরা হলিউডের দিকে তাকাই বা সাউথের দিকে তাকাই, যারা মেগাস্টার তাদের একটা সার্টেন বৈশিষ্ট্য আছে। ওইটার সাথে যদি আমরা আমাদের মেগাস্টারদের বৈশিষ্ট্য কম্পেয়ার করি তাহলে এদেরকে আমরা মেগাস্টার বলবো না, মগাস্টার বলবো। হ্যাঁ, এটা খুব সিম্পল। মানে আপনি যদি বৈশিষ্ট্যগুলো কি কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। বৈশিষ্ট্যগুলির মধ্যে তাকে মানবিক হতে হবে, তাকে মানুষের পাশে থাকতে হবে। সে যত বড় হবে, দেশের যে অভিনয় শিল্পীরা তারা কি মানবিক? মানে কি আমার কাছে তো মনে হয় আপনি যদি আচ্ছা ঠিক আছে শাহরুখ খানকে চিন্তা করেন, সালমান খানকে চিন্তা করেন, আমির খানকে চিন্তা করেন, রজনীকান্তকে চিন্তা করেন, আপনি দেখবেন যখনই ওরা অনেক বেশি মানবিক এবং ওরা অনেক বেশি হাম্বল। ওরা যত বড় হয়েছে তত ওরা মানে গ্রাউন্ডের কাছে এসেছে। আর আমাদের এরা উদাহরণ যদি দিতেন।
কাদের মানে ওদের যাদেরকে বলছেন কেন আপনি এই প্রত্যেকটা লোকের একটা করে ফাউন্ডেশন আছে। সালমান খানের বিং হিউম্যান আছে, আমির খানের পানি ফাউন্ডেশন আছে, শাহরুখ খানও প্রচুর মানুষের জন্য অনেক কাজ করে। আপনি আমাদের মগাস্টার সরি আপনি আমাদের আপনি আমাদের মগাস্টার, আমি ওদেরকে মেগাস্টার বলতে আমার রুচিতে বাধে। কি করতে দেখেছেন বলেন তো? আমাদের যারা মানে সাকিব আল হাসান আমাদের মেগাস্টার কি করেছে আমাদের দেশের মানুষের জন্য? না না বলেন আমাকে। সাকিব খানের কথা বলছেন, ওনাকে দেখেছেন? হ্যাঁ, ওনার হয়তো মানে যতটুকুনি করতে পারতেন সেতটুকু কি তিনি করেছেন? একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক স্ট্যাটাসে কি হয়, এক স্ট্যাটাসে কি হয়? হ্যাঁ, এগুলো তো সবাই আমরা অনেক শিল্পী যারা নিউট্রাল খেলতে গেছে তারা কি দিয়েছে যে এই মুহূর্তে আমি আমার দেশটা যাতে ঠিক হয়ে যায়, আমি আর রক্তপাত দেখতে চাই না। এসব ভোগীযোগী তো বাংলাদেশ 54 বছরে অনেক দেখেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদের আসলে মানে আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। যে গ্রুপের চ্যাটটা ফাঁস হয়েছে, এই কারণে অনেকে বলছে যে শিল্পী সমাজ নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন, আমরা শিল্পীরা যারা আছে আর কি মিডিয়াতে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? এই অল্প সংখ্যক মানুষের উপরে আবার দুই ভাগে বিভক্ত হওয়াটা, এটা কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? না না, এটা তো ফেলবে। আর যারা দুই ভাগে যে ভাগ হয়েছে বলছেন, ওদের সংখ্যা কয়জন? ওই গ্রুপে সর্বসাকল্যে 160 জন বা 200 জন ছিল। 200 জন ওই গ্রুপটার মধ্যে ছিল। বাংলাদেশের শিল্পী সমাজ বলতে তো আমি একজন ধরেন পঞ্চগড়ে যেই মানুষটা ছবি আঁকে তাকেও আমি শিল্পী মনে করি, চুয়াডাঙ্গায় যেই মানুষটা থিয়েটার করে তাকেও আমি শিল্পী মনে করি। আমাদের শিল্পী সমাজটা অনেক বড়। আর এই 200 মানুষ আসলে এরা যদি চলেও যায়, আমার মনে হয় না বাংলাদেশের শিল্পী সমাজে এমন কোনো ক্ষতি হবে। আমি কোনো ক্ষতি দেখি না। না, গুণী শিল্পী ছিল, এখন অবশ্যই গুণী শিল্পী ছিল, বাট আপনার হৃদয় যদি কলুষিত হয়ে যায়, আপনি যদি একটা খুনি সরকারকে খুন করতে সাহায্য করেন, আপনার হাতেও কিন্তু রক্তের দাগ আছে। সো তখন কিন্তু আপনার শিল্পী সত্তা কাজ করবে না, কারণ আপনার ভিতরটা কলুষিত হয়ে গেছে। এই গ্রুপটাকেই এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেন, দেখবেন যে ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একদম দল পাল্টে মত পাল্টে। দালালরা কি করে? আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। তো আমার মনে হয় না ওরা আমাদের কোনো বিভক্তি করেছে। খিজির হায়াত খান যেহেতু একজন পটেনশিয়াল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, তিনি কি আর কখনো ওই মানুষগুলোকে নিয়ে যাদেরকে বলা হচ্ছে যে গণহত্যায় উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে জীবনও কাজ করবেন না? না, মানে আমি কাজ করলে না করাতে ওদের কি আসে যাবে তার, বাট না, আমার সেটা আমার নীতিতে বাঁধবে, সেটা আমার রুচিতে বাঁধবে, সেটা আমি পারবো না। সাইমন সাদিকের স্ট্যাটাস আপনি দেখেছেন কিনা? তিনি কিন্তু বলেছে আমি গ্রুপে ছিলাম, কিন্তু ওখানে আমি যেহেতু যেতে পারবো না বিটিভিতে, আমি বলে দিয়েছি আমি ঢাকার বাইরে আছি, আমি যাব না। আসনা হবে ভাবনাও কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে আমি তো ছাত্রদের পক্ষেই ছিলাম, আমি তো আবু সাইদের ছবি এঁকেছি। তাহলে তাদেরকে কি আসলে ওই মানে দোষর হিসেবে আমরা ট্রিট করব? মানে এটা কি আসলে? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের দেশের মানুষ স্পেশালি এই জেনজি, ওরা অনেক স্মার্ট। আর আমাদের আমলনামা এত ক্লিয়ার, সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সবার অ্যাক্টিভিটিস এত সবার সামনে এত ভিজিবল যে কে আসলে দোষর ছিল আর কে ছিল না, এটা আপনার আমার এখানে বসে ডিসাইড করার কিছু নেই, দেশের মানুষ জানে। সো কেউ যদি হৃদয়ে ক্লিয়ার থাকে, নীতিতে ক্লিয়ার থাকে, সে বলতেই পারে, সে দাঁড়িয়ে বলুক যে না আমি এখানে ছিলাম, আমি এই কারণে লিভ করতে পারি নাই, বাট আমি ছাত্রদের পক্ষে ছিলাম। দেশের মানুষ এটা বিচার করবে, এটা আপনারা আমি বলাতে কিচ্ছু আসে যাবে না। বর্তমানে এই যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা কথা কিন্তু উঠছে, আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আপনি কোন পক্ষে আছেন? আমার সোনার বাংলা গানটা রবি ঠাকুরের লেখা, যতদূর আমার মনে পড়ে এটা বঙ্গভঙ্গের সময় 1906 সালে কলকাতার একটা পত্রিকাতে এসেছিল যে মা কালী তিনি দুই হাতে দুটা কঙ্কাল নিয়ে আছেন, নিচে এই গানটা আছে। তিনি চান নাই যে ঢাকাকে কেন্দ্র করে মানে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হোক, ঢাকাকে কেন্দ্র করে একটা বঙ্গ হোক আর কলকাতাকে কেন্দ্র করে একটা হোক। সেই পরিস্থিতিতে তিনি এই গানটা লিখেছিলেন। পরবর্তীতে কালের পরিক্রমায় এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো তখন চিন্তা করেন নাই যে একদিন যে 47-এ এসে ভারত পাকিস্তান ভাগ হবে, তারপর পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হবে, এখান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হবে। ওটা তো রবি ঠাকুর তখন চিন্তা করে নাই, তাই না?
বাট ওই গানটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান অফ দি কি সং, ওয়ান অফ দি ভেরি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট সং। সেটাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে বিগত 54 বছর ধরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন এই জায়গায় এই পর্যায়ে এসে আমরা যদি এখন জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে যাই, আমার কাছে মনে হয় এটা খুবই সিলি একটা ব্যাপার। কেন আমি এখন চেঞ্জ করতে যাব? আমার কি মানে চেঞ্জের অভাব আছে? মানে আমি কোথায় পড়ে আছি জাতীয় সঙ্গীত নিয়ে? আরে দেশের মানুষ খেতে পাইতেছে না, দেশের মধ্যে কোনো মানে দেশটা এখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, আমার অনেক কিছু আছে চিন্তা করার। জাতীয় সঙ্গীত কি হবে না হবে, যেটা আছে সেটা আছে, তো এটা নিয়ে এটা চেঞ্জ করার তো আমি কোনো কারণ দেখি না, এবং এটা আমার মনে হয় চেঞ্জ করাটা এটা একটা খুবই ভুল স্টেপ হবে। আচ্ছা, আপনি তো সবসময় দেশ নিয়ে সিনেমা বানান দেখা যায়। আমি সিনেমা বানাই যেটার মধ্যে হয়তোবা দেশপ্রেমটা থাকে, দেশপ্রেমটা নানাভাবে থাকে। তবে আমরা কবে ভরপুর নাচা গানা সিনেমা দেখতে পাবো আপনার থেকে? দেখেন, নাচা গানা তো জাগতেও ছিল, ঝুমঝুম ঝুম বৃষ্টি ছিল, পথে চলতে চলতে ছিল, ওরা 7 জন মুক্তিযুদ্ধের ছবি ছিল, তারপরে ওখানে একটা গান ছিল যে মন নৌকাতে, ওটার মধ্যেও নাচা গানা ছিল। আমি মানে নাচা গানাটা তো আসলে একটা গল্পের প্রয়োজনে আসবে, বাট নাচা গান শুধু প্রেম কেন্দ্রিক, রোমান্স কেন্দ্রিক। আমি জীবনে একটা আমার মেগাস্টার কেন্দ্রিক। আচ্ছা, ওয়েল, আমার কাছে মেগাস্টারের থেকে অভিনয় শিল্পীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমার ক্যারেক্টার, মেগাস্টারের প্রতি মানুষ যদি ইনভেস্ট করে তাহলে নাকি বেনিফিটটা পাওয়া যায়। না, অবশ্যই পাওয়া যায়। এই কারণেই তারা, আমি এগেন বাংলাদেশের কাউকে আমি মেগাস্টার বলতে চাই না, বাংলাদেশের স্টারদের উপরে ইনভেস্ট করলে অবশ্যই আপনি এটা রিটার্ন পাবেন। আর হ্যাঁ, কোনো রোমান্টিক ছবি আমার মনে হয় আমি এখনও প্রেমটাকে ঠিকমতো বুঝে উঠতে পারি নাই। আরেকটু প্রেমটা সম্পর্কে বুঝে নিই। জীবনে একটা প্রেমের ছবি, যে একদম পুরো প্রেম নির্ভর ছবি, রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা আছে, বাট আমি আজই বলছি এখনও আমি প্রেমটাকে বুঝে উঠতে পারি নাই। তাহলে কি খিজির হায়াত খান নতুনভাবে প্রেমে পড়লে তারপরে প্রেমের ছবি করবে? না, আমার মনে হয় প্রেমে পড়ার বয়সটা এখন শেষ। আরও কিছু প্রেম, কোনো বয়স আছে কি? না, নেই, বাট আপনি চাইলে একটা কশাস ডিসিশন নিতে পারেন যে আমি আর প্রেমে পড়তে চাই না, বা আমি প্রেমে পড়লেও সেটাকে আমি সংযত করে রাখতে চাই না, রিয়ালিটি এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে। তো আমার মনে হয় আমার আরো একটু প্রেম দেখার বাকি আছে, আরো কিছু প্রেম দেখার বাকি আছে। স্পেশালি জেনজিদের প্রেমগুলো দেখার তো অবশ্যই বাকি আছে। চমৎকার। তবে জেনজির প্রেমে কিন্তু এখন রাজনৈতিক আলাপ বেশি হয়। হ্যাঁ, এটা তো হবেই। ওরা একটা দেশ স্বাধীন করলো, দেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, তো ওদের তো রাজনৈতিক আলাপটা ওদের প্রেমের মধ্যে আসবেই। একদম একদম। যে কালকে তুমি আসলে কি শাহবাগে যাবে, নাকি কালকে তুমি রাজু ভাস্কর্য যেতে, নাকি ট্রাফিক সিগন্যাল দিতে যাবে। ট্রু। এসব নিয়ে কোনো সিনেমা বানাবেন জেনজি নিয়ে? আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, গডফাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে, সাম্রাজ্য নামে, আমি ওই প্রজেক্টটা আপাতত হল্টে রেখেছি। জাগর পরে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম হচ্ছে কারারই লৌহ কপাট। ছবিটা আমার খুব পছন্দের একটা হিন্দি সিনেমার থেকে ইন্সপায়ার্ড, ওটার নাম হচ্ছে রং দে বাসন্তী। বাট আমি ছবিটা বানাতে পারবো কি পারবো না, সেন্সার পাবে কি পাবে না, এই কারণে আমি এটা স্ক্রিপ্টটা রেখে দিই। আমি স্ক্রিপ্টটা আবার মানে ওটা নিয়ে এখন আমি কাজ করতে চাই। ওখানে বর্তমানে যেটা ঘটেছে বাংলাদেশে, ওই ঘটনাটা না আসলেও ওটার রূপক একটা ঘটনা ওখানে আছে। সো দেখি দেশটা একটু ঠিক হোক, আমিও একটু স্ক্রিপ্টটা ঠিক করি। ওটা কি নিয়ে আসলে? এইটা তরুণদের নিয়ে, তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের বেদনা, তাদের চাওয়া, তারা আসলে দেশটাকে কিভাবে দেখতে চায় ওইটা নিয়ে। সেন্সর নিয়ে কথা হচ্ছিল, আপনি বললেন সেন্সরের কথা। আপনি একটা কথা বলেছেন একটা গণমাধ্যমে যে সেন্সরে দীপিকার রান দেখানো যায়, কিন্তু আমরা মানে ভারতীয় ফিল্মগুলোতে দীপিকার রান দেখানো আমাদের সেন্সরে ছেড়ে দিয়ে আমাদের হলে ছেড়ে দেয়, মুক্তি দিয়ে দেয়। কিন্তু আমরা যদি একটু ভায়োলেন্স কিংবা আমাদের কোনো নায়িকাকে যদি আমরা একটু এতটুকু উঠাই তাহলেই সমস্যা। আপনি কি সেন্সর পদ্ধতি বাতিল চাচ্ছেন? তাহলে পুরো বোর্ড সহ, পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত, পুরো বিল্ডিংটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। কলুষিত হয়ে গেছে, 50 কোটি টাকার বিল্ডিং, বাট ওখানে যা হয় জমজমের পানি ঢেলে ওটাকে দেখেন না, ওখানকার যেসব সেন্সর বোর্ডে যেসব সদস্য তারা কি কথা লিখছে, এই যে আলো আসবে এই গ্রুপে, গরম পানি ঢেলে দিতে চান। আর এই সেন্সর বোর্ডে কিছু লোক আছে যারা একসময় অশ্লীল ছবি বানাতো, তারা এই সেন্সর বোর্ডে বিগত কয়েকবার ধরে, আপনি নাম বলতে চাই না, আপনারা রিসার্চ করলে বের হয়ে যাবে। তো পুরো সেন্সর বোর্ডটাকে জমজমের পানি দিয়ে উপর থেকে হেলিকপ্টার থেকে ওই যে হেলিকপ্টার থেকে ইউজ করেন, হেলিকপ্টার দিয়ে ধোয়া উচিত। সেন্সর বোর্ড
আমাদের সেন্সর বোর্ডের আইন তো হচ্ছে 1963 সালের যে লটা, সেটাকে আদলে রেখে আমাদের তো সব কিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, ডিমের দাম বাড়ে, কিন্তু সিনেমার দাম বাড়ে না কেন, মানে বাজেটের? কারণ সিনেমাতে লাভ নাই, তাই। সিনেমাতে যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যদি প্রপার হতো, সিনেমার থেকে যদি মানুষ ওই লাভটা আগের মতো দেখতে পারতো, তাহলে সিনেমার বাজেট বাড়তো। আমরা আমাদের সিনেমাকে এমনভাবে এটাকে নষ্ট করে ফেলেছি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। সিনেমা এখন আর কোনো লাভজনক ব্যবসা না। আলটিমেটলি তো ফিল্ম ইজ এ বিজনেস। আপনার যদি বিজনেসটা প্রপারলি না হয়, এখানে মানুষ কেন ইনভেস্ট করবে? সো এই কারণে লাভ হয় না। আর আমরা যারা মগা আছি, আমরা যারা বোকা আছি, তারা আমরা সিনেমা নিয়ে পড়ে আছি। আমরা কষ্ট করে টাকা জোগাড় করি, একটা সিনেমা বানাই, লস খাই, আবার মন খারাপ করে কয়েক বছর ঘুরে ফিরে বেড়াই, এটা করি ওইটা করি, আবার কিছু টাকা জমাই, আবার যে লাভ দিই। তো এটা তো নেশার মতো। আপনি বলেছেন যে ডিরেক্টররা কখনো সুখী হতে পারে না, ডিফিকাল্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের সুখী হওয়াটা, স্পেশালি পারিবারিক জীবনে, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। পারিবারিক জীবনে কেন? কারণ আমরা অনেক বেশি স্ট্রাগল করি, আমরা সেই পরিবারকে সেই সময়টা দিতে পারি না। পরিবার যেটা, আমরা তো সারাক্ষণ স্ট্রাগল করতেছি, আমার যেটা ন্যায্য সেটাই তো আমি পাচ্ছি না। তা আপনি যখন ন্যায্যটা পাবেন না, আপনাকে তো বাঁচার জন্য অনেক কিছু করতে হবে। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। you have to look at the average, and you have to look at the average for the last 10 to 15 years. ওটা যদি দেখেন, দেখবেন যে the industry has collapsed. এটাকে টেকনিক্যালি পাশের দেশের কাছে ইন্ডাস্ট্রিটাকে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে, এবং অলমোস্ট তারা গত সরকার এটা করে দিয়ে গেছে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা স্লোলি ওদের হাতে চলে যায়। এই যে 20 কোটির মার্কেটটা, এটা যাতে পাশের দেশের হাতে চলে যায়। এবং পাশের দেশও স্বাভাবিক, আমি কি চাইবো না আমার পাশের বাসায় যদি একটা প্লট থাকে ওইটাকে নিয়ে নেওয়ার জন্য? সো ওরাও চিন্তা করছিল এই দেশের ইন্ডাস্ট্রিটাকে কীভাবে নিবে। আমাদের সরকারের যারা দোসর বা সরকারের যারা আছে, তারা এটা পত্তা করে দিয়েছে। তাহলে কি যৌথ প্রযোজনা সিনেমাগুলো যেগুলো হচ্ছে, সেটাও কি একটা ষড়যন্ত্রের কারণেই হচ্ছে আপনি বলছেন? না, এখন কোনো যৌথ প্রযোজনা সিনেমা হচ্ছে না। যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ অনেক, আমি যতদূর জানি অলমোস্ট 5 বছরের উপর ধরে। আর মুজিবের মতো যে সিনেমাটা হচ্ছে, ওটা যৌথ প্রযোজনা। ওটা আওয়ামী লীগ সরকার আর মোদী সরকারের একটা পারস্পরিক ভালোবাসার ফসল। যৌথ প্রযোজনা বন্ধ আছে। যৌথ প্রযোজনা যদি হয়, প্রপারভাবে হওয়া উচিত, গাইডলাইন্স মেনে হওয়া উচিত। ওটা নিয়ে আমার অসুবিধা নেই। ওটা যদি হয়, দুই দেশের শিল্পীরা একসাথে কাজ করবে, এটা নিয়ে। বাট আমার দেশের আমার মানে এই যে হিন্দি ছবিগুলো যে বাংলাদেশে আসে, এটার বদলে কিন্তু বাংলাদেশ থেকেও একটা ছবি যায়। তো আপনি আনলেন পাঠান আর পাঠাইলেন পাঙ্কু জামাই, আপনার ছবি যে এয়ারপোর্টের বক্সের মধ্যে পড়ে থাকলো, আর ওর ছবি এসে আমার দেশ থেকে, পুরা দেশ থেকে টাকা নিয়ে চলে গেল, ওটা তো বৈষম্য। আপনার যখন সিনেমা মুক্তি পেত, তখনই এই হিন্দি সিনেমাগুলো ঢুকে যেত, এবং এটা নিয়ে আপনি অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মিডিয়াতে বা অন্যান্য জায়গায়। আপনার কি মনে হয় আপনি ষড়যন্ত্রের শিকার? না, আমি ষড়যন্ত্রের শিকার না। আমার দেশ, আমার চলচ্চিত্র, আমার সংস্কৃতি ষড়যন্ত্রের শিকার। যেহেতু আমি এটার একটা পার্ট, সো আমিও এটার শিকার। হিন্দি সিনেমা কেন, সারা পৃথিবীর সিনেমা বাংলাদেশে আসুক, আমার অসুবিধা নাই। বাট আমি আমার নিজের সিনেমাকে তো আগে প্রোটেক্ট করব। সিনেপ্লেক্সে হিন্দি ছবি আর ইংলিশ ছবি আপনি চালাবেন, ওদেরকে রাইট টাইমগুলো স্লট দিবেন, আর আমাদের ছবিগুলোকে দিবেন 11টা আর ওই 1টা আপনি দিয়ে রাখবেন ওই মিউজিয়ামে, আর্মি মিউজিয়ামে। যা, এটা তো হয় না। হ্যাঁ, আবার ক্লিক করে গেলে সব কিছু ছাড়া এটা চালাবেন, তো এটা তো একটা পুরা মানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। আমার ছবিগুলোকে প্রোটেক্ট করে আপনি বাকিগুলো আনেন। আপনি 60% বাংলাদেশি ছবিগুলো প্রপারলি প্রপার টাইমে শো টাইম দিয়ে চালান, 40% আপনি হিন্দি আর ইংলিশ চালান, অসুবিধা নাই। বাট আপনি খেলাটাই এমনভাবে খেলবেন যাতে আমি হেরে যাই, তাহলে তো হলো না। কিন্তু প্রতিযোগিতামূলক বাজার কেন আমরা সৃষ্টি করতে পারছি না? কেন আমরা কোয়ালিটি না উত্তোলন করে, কেন আমরা আসলে মানে কোয়ালিটি কেন না বাড়িয়ে, আমরা কেন আসলে হিন্দি সিনেমা নিয়ে ভয় পাচ্ছি কেন? আমরা ভয় পাচ্ছি ওদের কোয়ালিটি থেকে না, অবশ্যই। আমার এখন পাঠানের 300 কোটি টাকার বাজেটের সাথে 3 কোটি টাকার ওরা সাধারণত কম্পিট করতে পারবে না। আপনি আমাকে দেন 100 কোটি, দেন আমাকে, তারপর আমি বানাই। আমি যদি ফেল করি, তারপর আপনি তো আজ পর্যন্ত এটা কখনো করেনই নাই। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই, ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া। যে 4 কোটি টাকার ছবি বানায় বলে 100 টাকা, ও তো ওর কথা বাদই দিলাম, ওনার কথা বাদই দিলাম। তো আমরা তো সেই সুযোগ কখনো পাই নাই। এই যে ধরেন অপারেশন জ্যাকপট যে ছবিটা হচ্ছে, এটাও রং হ্যান্ডে গেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব টাকা পয়সা খেয়ে এটাকে দিয়ে দিছে এমন এক মানুষকে, যে প্রযোজনা করতেছে, জীবনে সিনেমাই বানায় নাই। ডিরেক্ট করতেছে কে? কলকাতার এক ডিরেক্টর, যে আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। সো আপনাকে তো দেখতে হবে অনাচার কিভাবে হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে, ষড়যন্ত্র কিভাবে হয়েছে। এবং দুঃখটা এটাই, এমন একটা সরকারের হাত দিয়ে হইল
যেই সরকারটা নিজেদেরকে ৭১-এর পক্ষে, স্বাধীনতার পক্ষের সরকার বলে গেছে, এবং আমরা সেটা ছোটবেলা থেকে বিশ্বাসও করছি। আমাকে কালকে একজন একটা খুব ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করছে, বলছে ভাই এই যে জামাতের বিভিন্ন লোকজনকে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট পজিশনে দেয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? তাই বললাম তাই না, তো জামাতকে আমরা কেন হিট করি? জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতার বিপক্ষে ছিল। আমিও জামাতের সম্পর্কে আমার অনেক ধরনের সমালোচনা আছে। বাট বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ব্যাংকটার নাম কি ছিল? ইসলামী ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল হসপিটাল চেইনটার নাম কি? ইবনে সিনা। এখন আমার সামনে 3টা লোক বসা, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের লোক, একজন হচ্ছে শহীদ জিয়ার সৈনিক যারা এই মুহূর্তে কিভাবে ক্ষমতাটা নিয়ে নেবে সেটা, আরেকটা হচ্ছে এমন একটা লোক যাকে আমি দেখতেছি তার ইয়েতে সাকসেস স্টোরি অনেক বেশি। এখন আমি একটা কাজ করাই তুলে আমি কাকে দিয়ে করাবো? এই 3টা লোকের মধ্যে আমি তাকেই যদি বলি, যাকে দিয়ে ভাই আমার জামাত বিএনপি আওয়ামী লীগ আমি বুঝি না, আমার কাজটা কে করবে, কি আমার কাজটা সৎভাবে করবে, সেই কারণে দিচ্ছে। জানি এইটা শোনার পর মানুষ বলবে যে আমি জামাতে জয়েন করছি। না ভাই, আমি জামাত না, বিএনপি না, হ্যাঁ আমি জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ না, বাম না, আমার দলটার নাম বাংলাদেশ উইথ ক্যাপিটাল বি। এই মুহূর্তে যাকে দিয়ে আমার কাজ হবে আমি তাকে দিয়ে কাজটা করাবো। অনেক কথাই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগ বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত, আপনি কি এটার পক্ষে? আগে তাদের বিচার হওয়া উচিত, বিচারে যদি তারা নিষিদ্ধ হয় তাদের নিষিদ্ধ হতে হবে। ওরা যেই গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের আইনে যদি বলা হয় যে ওরা গণহত্যার মতো কাজের সাথে ইনভলভ, এটা যদি প্রুভ হয় প্রপারভাবে, এবং এটা হতেই হবে বিকজ আমরা সবাই এটা, তাদেরকে নিষিদ্ধ হতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, যুদ্ধ করছে কিন্তু এদেশের আপামর জনতা। সো তুমি এখন এসে জাস্ট বিকজ তুমি স্বাধীনতার যুদ্ধের সময় একটা রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিছো, দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য অথরিটি টু সে দেশটা আমার বাপের। আপনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধুর পরিবারই তার সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ অবশ্যই। স্বাধীনতার মানে সেই ৭১ থেকে ৭৫ আমরা যদি তার পরিবারের ইয়েটা দেখি, কার্যপ্রণালী দেখি, আর এই যে বিগত 16 বছরেরটা যদি দেখি, বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি ক্ষতি কে করছে? তার পরিবার। যখন বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভাঙা হচ্ছে, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? কিন্তু তার কি অবদান কিছুই ছিল না বাংলাদেশে? অবশ্যই ছিল, আমি তো সেটা বলছি, অবদান অবশ্যই। উনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে ৭ই মার্চের ভাষণের পর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। বাট একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমরা যদি তার পারফরমেন্স অ্যানালাইসিস করি, তিনি একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাজউদ্দিন যখন তার মন্ত্রিসভা ছেড়ে যায় কি বলে গিয়েছিল? যে বঙ্গবন্ধু এইটা করার মধ্য দিয়ে আপনি রাজনৈতিকভাবে আপনাকে সরানোর সকল পথ বন্ধ করে দিলেন। ওনারা কতটুকু আমাদেরকে ভালোবাসছে আমি জানি। ভালোবাসলে এই প্রজেক্টের নাম করে করে লক্ষ লক্ষ কোটি টাকা ওনারা নিয়ে যেতে পারতো না। ভালোবাসলে মানুষ কি করে? দেয়। ভালোবাসলে নেয় না। সো ওনারা তো নিয়ে গেছে, ওনারা দিছেটা কি?